মিথির গল্পন্যাসে আজকে পড়ছি হুমায়ূন আহমেদের লেখা ছোট গল্প অপেক্ষা। গল্পটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনাদের যে কোনো মতামত কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ। শুরু করছি অপেক্ষা। বশির মোল্লার সবচেয়ে বড় গুণ হচ্ছে তিনি কোনো কিছুতেই রাগ করেন না। রেগে যাবার মতো কোনো ঘটনা যখন ঘটে, তিনি সারা চোখ মুখে উদাস এক ধরনের ভাব ফুটিয়ে মৃদু গলায় বলেন, আচ্ছা আচ্ছা। না রাগার মহৎ গুণের জন্যে তিনি পরপর ৩ বার ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান হয়েছেন। বাড়িতে পাকা দালান তুলেছেন। ১০ বছর আগে জমির পরিমাণ ছিল যা, তা বেড়ে ৩ গুণ হয়েছে। সম্প্রতি একটি পাওয়ার টিলার কিনেছেন। অনেক দূর দূর থেকে মানুষজন চেয়ারম্যান সাহেবের বাড়ির বারান্দায় পলিথিনের কাগজে ঢেকে রাখা যন্ত্রটি দেখতে আসে। বশির মোল্লা যন্ত্রটি এখনো মাঠে নামাননি। এই সবই সম্ভব হয়েছে তার না রাগা স্বভাবের জন্যে, মোলায়েম কথাবার্তার জন্যে। অন্তত বশির মোল্লার নিজের তাই ধারণা। আজ সকালে তার মনের অবস্থা শ্রাবণ মাসের আকাশের মতোই ঘোলাটে। অবশ্যই তার মুখ দেখে কেউ তা বুঝতে পারবে না। তাকে দেখে মনে হচ্ছে তিনি বৃষ্টি ভেজা সকালের অবসর বেশ উপভোগ করছেন। ভেতরের বাড়িতে চায়ের কথা বলা হয়েছে, চা এখনো আসেনি। এই বাড়িতে শহরের বাড়িঘরের মতো দুবেলা চা হয়। খবরের কাগজ আসে, ২ দিন দেরি হয়, তবে নিয়মিত আসে। শ্রাবণ মাসের সকাল। ২ দিন আগে প্যাচপ্যাচে বৃষ্টি শুরু হয়েছে, এখনো শেষ হয়নি। আকাশ ঘোলাটে, মনে হচ্ছে দুপুরের আগে বৃষ্টি কমবে না। বশির মোল্লা বাংলা ঘরের বারান্দায় ইজি চেয়ারে কাত হয়ে আছেন। নানান কারণে তার মন বিক্ষিপ্ত। আশেপাশে ডাকাতি হচ্ছে, তার বাড়িতেও হতে পারে। এখন পর্যন্ত কেন হয়নি সেটাই রহস্য। অবশ্যই একটি দোনলা বন্দুক তার আছে। বন্দুকের অস্তিত্ব জানান দেবার জন্যে পাখি শিকারের নাম করে পরশু সকালেই ৩টা গুলি করলেন। কাজটা ঠিক হলো কিনা তাও বুঝতে পারছেন না। হিতে বিপরীত হতে পারে। বন্দুকের লোভে ডাকাত আসতে পারে। ডাকাতের দুশ্চিন্তা ছাড়াও অন্য আরেকটি দুশ্চিন্তা তাকে কাবু করে ফেলেছে। তিনি ঝোঁকের মাথায় গত বছর আরেকটি বিয়ে করে ফেলেছেন। মেয়েটির বয়স অল্প, কিছুতেই পোষ মানছে না। তার নিজের বয়স ৪৫। এই বয়সে ১৭ বছরের তরুণীর মন ভুলাবার জন্যে যেসব ঢং করতে হয়, তা করা বেশ কষ্ট। তবু তিনি করার চেষ্টা করছেন, লাভ হচ্ছে না। মেয়েটি পোষ মানছে না। বশির মোল্লার কোলে খবরের কাগজ পড়ে আছে, তবে তিনি কাগজ পড়ছেন না। কাগজ পড়তে তার একেবারেই ভালো লাগে না। ছবিগুলি দেখেন, ছবির নিচের লেখাগুলিও সবসময় পড়া হয় না। পড়তে ভালো লাগে না। বশির মোল্লা অলস চোখে খবরের কাগজের একটা ছবির দিকে তাকিয়ে আছেন। ছবিতে এরশাদ সাহেবকে একজন বৃদ্ধের কাঁধে হাত রেখে কি যেন বলতে দেখা যাচ্ছে। গুচ্ছগ্রাম ট্রাম হবে, এক এক প্রেসিডেন্ট এসে এক একটা কায়দা করেন। জিয়া সাহেব খাল কাটিয়ে গেছেন, ইনি বানাচ্ছেন গুচ্ছগ্রাম। পরের জন এসে কি করবে কে জানে। প্রেসিডেন্ট সাহেব। বশির মোল্লা খবরের কাগজ থেকে চোখ তুলে তাকালেন। এদিকের সবাই তাকে ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান পদের সুবাদে প্রেসিডেন্ট সাহেব ডাকে।
তার ভালোই লাগে, আজ লাগলো না। কারণ তার সামনে দাঁড়িয়ে আছে কেরামত। কেরামত তার বাড়ির কামলা, 10 বছর বয়স থেকেই আছে। এখন বয়স হয়েছে 30-35। বোকা ধরনের মানুষ। এরা কামলা হিসাবে অসাধারণ হয়। যা করতে বলা হয় মুখ বুজে করে। বশির মোল্লা কেরামতকে দেখে বিরক্ত হলেন। কারণ কেরামতের এখন খেতে থাকার কথা, তার সামনে ঘুরঘুর করার কথা না। কিছু বলবি? কিরে কেরামত? একটা কথা ছিল, বলে ফেল। কেরামত মাথা নিচু করে প্রায় অস্পষ্ট স্বরে বলল, বয়স তো হইল, এখন যদি একটা বিবাহ দিয়া দেন, ঘর সংসার করি। ঘর সংসার করতে মন চায়। বশির মোল্লা বিস্মিত স্বরে বললেন, বিয়ে করতে চাস? কেরামত গলার স্বর আরো নিচে নামিয়ে বলল, বয়স হইতাছে, ঘর সংসার করতে ইচ্ছা হয়। নবীজিও বয়সকালে বিবাহের কথা বলেছেন, হাদিস কোরআনে আছে। পছন্দের কেউ আছে নাকি? না, আপনি দেখাশোনা কইরা। আচ্ছা, ঠিক আছে, হবে। আমিই ব্যবস্থা করব। ঘর তুলে দিব, জমিও দিয়ে দিব। বেতন তো কিছু নেস না, সব জমা আছে, ব্যবস্থা করে দিব। যে আচ্ছা, এখন যা, কাজে যা, কাজ ফালায় আসা ঠিক না। যে আচ্ছা, বিয়ের কথা বারবার আমারে বলারও দরকার নাই। আমার মনে থাকবো, সুবিধা মতো ব্যবস্থা করব। বিয়া শাদী তাড়াহুড়ার ব্যাপার না। যে আচ্ছা, রাতে পাহারার ব্যাপারটা ঠিক আছে তো? খুব সাবধান, দল বাঁধা লাঠি সরকি হাতে পাহারা দিবি। যে আচ্ছা। পরের 3 বৎসর বশির মোল্লার উপর দিয়ে নানান বিপদ আপদ গেল। জমি সংক্রান্ত এক মামলায় জড়িয়ে থানা পুলিশে অনেক টাকা গচ্ছা গেল। তার দ্বিতীয় স্ত্রী এক মৃত সন্তানের জন্ম দিয়ে নিজেও মরমর হলো। দীর্ঘদিন তাকে ঢাকায় রেখে চিকিৎসা করতে হলো। তার বাড়িতে একবার ডাকাতিও হলো। তার চেয়ে বড় কথা, তার অতি মোলায়েম স্বভাব সত্ত্বেও তিনি পরপর 2টি ইলেকশনে হেরে গেলেন। স্কুলের কমিটির নির্বাচন এবং পৌরসভার নির্বাচন। এই রকম অবস্থায় মেজাজ ঠিক থাকে না। কাজেই কেরামত আবার যখন বিয়ের প্রস্তাব তুলল, তিনি রেগে গিয়ে বললেন, তুই এমন বিয়ে পাগলা হলি কেন বলতো? এই অবস্থায় বিয়ের কথা তুললি কিভাবে? কেরামত বলল, 3 বছর পার হয়েছে প্রেসিডেন্ট সাহেব, আমার অবস্থা তুই দেখবি না? তুই কি বাইরের লোক? তুই ঘরের লোক না? একটু সামলে উঠি, তারপর ব্যবস্থা করব। যে আচ্ছা, তোর তো ঘরদোরও লাগবো, বউ এনে তুলবি কোথায়? একটু সামলে উঠি, তারপর তোকে জমিজমা লিখে দিব, তখন বিয়ে হবে, তাড়াহুড়োর কোনো ব্যাপার না। যে আচ্ছা, নিজের মনে কাম করে যা, তোর বিয়ের চিন্তা তোর করা লাগবে না। আমি আছি কি জন্যে, একটু সামলে উঠি। বশির মোল্লা 5 বছরের মাথায় সামলে উঠলেন, খুব ভালোভাবেই সামলে উঠলেন। স্কুল কমিটির সভাপতি হলেন, উপজেলা ইলেকশনে জিতলেন, রুয়াইল বাজারে বাড়ি বানালেন, গ্রামের বাড়িতে ইলেকট্রিসিটি নিয়ে এলেন। তবে গ্রামের বাড়িতে এখন তিনি বেশি থাকেন না, রুয়াইল বাজারেই থাকেন। তার মনের শান্তি ফিরে এসেছে। তার দ্বিতীয় স্ত্রী আরও একটি মৃত সন্তানের জন্ম দিয়ে পুরোপুরি পোষ মেনে গেছে। পৌষ মাসের এক সন্ধ্যায় বশির মোল্লা গ্রামের বাড়িতে বেড়াতে গেলেন।
দিন তিনেক থাকবেন। আজকাল একনাগাড়ে বেশি দিন গ্রামের বাড়িতে থাকা হয় না। শহরের নানান কাজকর্ম থাকে। কাজকর্ম ফেলে গ্রামের বাড়িতে পড়ে থাকা সম্ভব না। তাছাড়া বেশ কিছু শত্রু তৈরি হয়েছে। এরা কখন কি করে বসে, শহরের সেই সুযোগ কম। বাড়িতে পা দেওয়া মাত্র কেরামতের সঙ্গে দেখা হলো। তিনি বিস্মিত হয়ে বললেন, তুই তো দেখি বুড়ো হয়ে যাচ্ছিস রে কেরামত। কেরামত মাথা নিচু করে ফেলল, যেন বুড়ো হয়ে যাওয়া একটা অপরাধ। বশির মোল্লা বললেন, না, এবার তোর বিয়েটা দিতে হয় দেখি। এই শ্রাবণেই ব্যবস্থা করব। বিয়ে শাদির জন্যে শ্রাবণ মাস ভালো। কেরামত ক্ষীণ স্বরে বলল, যে আচ্ছা, তুই একটা ঘর তুলে ফেল। পুনীর উত্তর পারে যে জায়গাটা আছে ওইখানে। বাঁশঝাড় থেকে বাঁশ যা লাগে নে, ঘরটা আগে হোক। যে আচ্ছা। বিয়ে একটু বেশি বয়সে হওয়াই ভালো, বুঝলি কেরামত? এতে মিল মহব্বত ভালো হয়। তুই ঘর তুলে ফেল, উপরে ছন দিয়ে দিস। ছনের টাকা নিয়ে যাস, তোর তো টাকা পাওনাই আছে। বশির মোল্লা 3 দিন থাকার পরিকল্পনা নিয়ে এসেছিলেন। থাকতে হলো 7 দিন। স্কুল কমিটির কিছু সমস্যা ছিল, সমস্যা মেটাতে হলো। ফুড ফর ওয়ার্ক প্রোগ্রামে 100 মণ গম এসেছিল। সেখান থেকে 70 মণ গমের হিসাব পাওয়া যাচ্ছিল না, সেটাও ঠিকঠাক করতে হলো। কয়েকটা গ্রাম্য সালিশি করতে হলো। দেখতে দেখতে 7 দিন কেটে গেল। শহরে ফেরার দিন তিনি অত্যন্ত বিস্ময়ের সঙ্গে কেরামতের তৈরি ঘর দেখলেন। সে এই 7 দিনে কি সুন্দর ঘর তুলে ফেলেছে। ঘরের চারপাশে কাঁঠাল, আম এবং পেয়ারা গাছের চারা লাগিয়েছে। বশির মোল্লা বললেন, গাছপালা লাগিয়ে তুই তো দেখি হুলস্থুল করে ফেলেছিস। কেরামত নিচু গলায় বলল, ফল ফলান্তির গাছ, পোলাপান বড় হইয়া খাইব। ভালো করেছিস, ভালো কয়েকটা নারকেল গাছও লাগিয়ে দে। যে আচ্ছা। দেখি এই শ্রাবণেই বিয়ে লাগিয়ে দিব। যে আচ্ছা। সেই শ্রাবণে কিছু হলো না, তার পরের শ্রাবণেও না। বশির মোল্লা অসুস্থ হয়ে পড়লেন, কিডনির অসুখ। চিকিৎসা করাতে সপরিবারে ঢাকা গেলেন। কেরামতকে বলে গেলেন সেরে উঠেই বিয়ের ঝামেলাটা চুকিয়ে ফেলবেন। মেয়ে কয়েকটা দেখে রেখেছেন, এদের মধ্যে স্বভাব চরিত্র ভালো দেখে কাউকে ঠিক করা হবে। বিয়ে শাদী হুট করে হয় না, লাখ কথার আগে বিয়ে হওয়া ঠিক না, চিরজীবনের ব্যাপার। কেরামত নিচু গলায় বলল, কন্যা স্বাস্থ্যবতী হইলে ভালো হয়, ঘরে কাজকর্ম আছে। অবশ্যই অবশ্যই, গ্রামের বউ রোগা পটকা হইলে চলে না। আছে, স্বাস্থ্যবতী মেয়েও সন্ধানে আছে, তুই এই বিষয়ে চিন্তা করিস না। আমি আছি কি জন্যে। কেরামত চিন্তা করে না, নিজের হাতে লাগানো ফলের গাছগুলিকে যত্ন করে। একটা গাছও যেন না মরে। বিয়ের পর ছেলেপুলে হবে, ফল ফলান্তির গাছ দরকার। বাজারে জিনিসপত্রের যা দাম, ছেলেপুলেকে ফল ফলান্তি কিনে খাওয়ানো সম্ভব না। কেরামত বিয়ের জন্যে অপেক্ষা করে। সে জানে না তার বয়স ৫৫ পার হয়েছে। এখন তার মাথায় চুল সবই সাদা। বাচোখে ভালো দেখতেও পায় না। গায়ে সেই আগের জোরও নেই, কাজকর্ম তেমন করতে পারে না। তবু পুরনো অভ্যাসে সারাদিন খেতে পড়ে থাকে। সন্ধ্যাবেলায় নিজের বাড়িতে এসে অনাগত স্ত্রী এবং পুত্রকন্যাদের কথা ভাবতে তার বড় ভালো লাগে।
শুনছিলেন হুমায়ুন আহমেদের ছোট গল্প অপেক্ষা। গল্পটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের যে কোনো মতামত জানাতে পারেন কমেন্ট করে, কোনো রিকোয়েস্ট থাকলে সেটাও জানাতে পারেন, অবশ্যই পড়ার চেষ্টা করব। খুব শীঘ্রই হাজির হব নতুন কোনো গল্প অথবা উপন্যাস নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।